ওর হতে না হতে বৃক্ষের ঝুড়ি নিয়ে দরজায় এসে দাঁড়িয়েছে। কি বলছো জামাইবাবু? আমি ঠিক না, তোমার আপন মায়ের পেটের বইয়ের মানে তোমার বই আপন মায়ের পেটের আপন ছোট ভাই শ্রী চিন্তাহরণ। চিন্তাহরণ তুই? ছি 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 ছি। কি কাণ্ড কি কাণ্ড! এসব কি পোশাক পরেছিস? এগুলো সব ভালোবাসা দাঙ্গ জামাইবাবু। ভালোবাসা? হ্যাঁ, কোনটা ছোট কাকার জামাটা মেজো জামাইবাবু। এই লুঙ্গিটা, হ্যাঁ লুঙ্গিটা লক্ষণদার তাই টাঙ্গে পাল্টামা। আর এই জুতো জোড়া, হ্যাঁ জুতো জোড়া খুলে একদম মন্দিরে ঢুকেছিল। বেরোবার সময় আমি সেগুলো পায়ে গলে বেরিয়ে পড়েছি। বেশ করেছিস। 4 দিন পর আমার এখানে এসেছিস কেন? জামাইবাবু গো, এবং জামাইবাবু তোমার কি সর্বনাশ হলো গো জামাইবাবু? হায় হায় আমার কি সর্বনাশ হবে? দিদি তোমাকে ছেড়ে চলে গেল গো জামাইবাবু। কবে তোর দিদি মরে গেছে, এখন তুই নাকা কান্না কাঁদতে এসেছিস? না 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 না, আমি দিদির জন্য কাঁদছি না, কাঁদছি তোমার জন্য। হ্যাঁ, দিদি কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যায়নি, কিন্তু স্বর্গে যাওয়ার সময় তোমাকে সঙ্গে না নিয়ে গিয়ে একা একা উপরে চলে গেল। বলে আমার কি বলার বয়স হয়েছে? বয়স হয়নি বলে দিদি তোমাকে এভাবে বিক্রি করবে? যাকে যা, ও নিয়ে কোনো চিন্তা কর না। বাধ্য হয়ে যখন বেঁচে আছো তখন আমি তোমাদের দেখাশোনা করব বলে চলে এলাম। আমরা নিজেরাই নিজেদের দেখাশোনা করতে পারবো মামা, তার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না। আরে কল্যাণ ঘাবড়াচ্ছ কেন? কল্যাণ পরের মঙ্গলের জন্যই তো জীবন উৎসর্গ করছি। তাই তো জীবনের বাকি অর্ধেকটা তোমাদের সঙ্গে কাটাবো বলে চলে এলাম। আমি জানতাম কাল থেকে যখন আমার চোখ দুটো নাচছে তখনই বুঝেছি তুই বর্ধমানে ট্রেনে চেপেছিস। এখন তোকে বসিয়ে খাওয়াতে হবে, তাই না? তার জন্য ভাবছো কেন গো জামাইবাবু? এই তো গেল মাসে তোমার বড় ভাই মারা গেল, এখন তার সম্পত্তির অর্ধেকটা তো তুমি একাই ভোগ করবে। সম্পত্তি বলতে তাই ভাড়া বাড়ি না, তারপর গোদের ওপর বিষ পড়ার মতো তারা ধিঙ্গি মেয়ে মল্লিকা এসে ঘাড়ে চেপেছে। আচ্ছা, দিদি মোটেই তোমার ঘাড়ে চেপে বসেনি বাবা, মানে জেঠামশাই বাড়িটা বানিয়েছিল বলে আমরা মাথা গোজার মতো আশ্রয়টুকু পেয়েছি। জীবনে তো তুমি কোনোদিন 5টা পয়সা রোজগার করনি, নিজের ভাগের জমি জমা বেঁচে খেয়ে ফেলেছো। আর মল্লিকাকে খাওয়াতে বুঝি খরচ হচ্ছে না? না, দিদিকে খাওয়াতে পড়াতে তোমার 1 টাকাও খরচ হয়নি। জেঠামশাই পোস্ট অফিসে যে টাকা রেখে গেছে তার শুধুই তো দিদির খাওয়া পড়া চলে যাচ্ছে। কিন্তু জামাইবাবু, হ্যাঁ বল। আমি বলছিলাম কি, এই বাইপাসের ধারে যে জমিটা ছিল সেটা আছে তো, সেটা বেচতে পারলে হাতে কিন্তু কয়েক লাখ টাকা চলে আসবে। সেগুলো বাড়ি দাদা বেঁচে থাকতে তো সেই জমিটা মুকুন্দ বাবু কিনতে চেয়েছিল। আচ্ছা, উনি কিছুতেই বেচলেন না। এখন তার মেয়েও জেদ ধরে বসে আছে, ওখানে নাকি একটা স্কুল করবে। সেটা মোটেই অন্যায় নয় বাবা। জেঠামশাই জীবিত থাকার সময় ওই জায়গায় স্কুল করার স্বপ্ন দেখতো। দিদি সেই জায়গায় স্কুল তৈরি করে জেঠামশাইয়ের অসম্পূর্ণ স্বপ্নটাকে সফল করতে চায়। সব স্বপ্ন আমি ভেঙে দেব। না মানে আমি যখন তোমাদের গার্জেন হয়ে এই বাড়িতে বডি ফেলেছি তখন ওসব পাগলামো আর চলবে না, বুঝেছো? তুমি স্কুল তৈরি করে পাগলামো বলছো মামা? ঠিকই বলেছে, তোর জেঠার মতো ওই মেয়েটা একটা বদ্ধ পাগল। ভুল বললে কাকা, আমি পাগল নই, পাগলি। বড় মুখ করে আর সে কথা বলতে হবে না। ভিঙ্গি মেয়ের হাসি শুনলে পিত্তি আমার চলে যায়। যতই চলুক, তবু আমাদের মধ্যে দুটো একটা পাগলা পাগলি আছে বলে সমাজটা এখনো বেচা কেনার বাজার হয়ে যায়নি। তাই তো আমি স্কুলটা তৈরি করতে চাই, যেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে শিশুরা পৃথিবীর সব মানুষকেই ভাই বোন বলে বুকে জড়িয়ে ধরতে পারবে। তাহলে তুই ওই জমি কিছুতেই বেচবি না? কি করে বেচবো? আমি তো স্কুলের কাগজপত্র তৈরি করে উপরে পাঠিয়ে দিয়েছি, ঘরটা তো বাবাই তুলে রেখে গেছে। সরকারি অনুমোদন এসে গেলে স্কুলটা আমি চালু করে দেবো। আচ্ছা দিদি, আমি যে শুনেছিলাম হাই রোডের পাশে বলে এসডিও সাহেব স্কুল তৈরিতে পারমিশন দিচ্ছেন না? পারমিশন আমাকে পেতেই হবে। সিস্টার মারিয়ার সঙ্গে এসডিও সাহেবের একটু ভালো জানাশোনা আছে। আমি মারিয়া মাসিকে সঙ্গে নিয়ে নিজে এসডিও সাহেবের দেখা করবো। কিন্তু দিদি, আমি তো চাকরি ছেড়ে তোর পাশে দাঁড়াতে পারবো না। তুই কি একা একা পারবি? তাই তো এমন একজন শিক্ষক চাই, ঠিক কাজটাকে শুধু চাকরি নয়, জীবনে ব্রত বলে মনে করবেন। এটা সবসময় এই স্কুলটাকে সমর্থন করবেন। তেমন মাল একমাত্র আমি আছি। লোকে ঘরের খেয়ে বনের মোস্তারায়, আর আমি তারাই পরের খেয়ে। এই শালা, ওদের কোথায় না গেলে তোর এই বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ মামা, আমার পাগলামিতে কখনো সাই দিও না, কারণ আমি ঘর বুঝি না, পর বুঝি না। জীবনের নাওটাকে কোন পার খাতে বাঁধতে হয়
আমার স্বপ্ন আমি বাজি ফেলে বলতে পারি, অর্থ কোন পা বলেও বুঝবে না। একটু সহজ করে বলো দেখি, তোমার স্বপ্নটা কি? ওই আকাশ হাজার তারায় চুমেলে কি যে বলতে চায়, কি যে বলতে চায়, কি যে বলতে চায়, কি যে হাজার তারায় চুমেলে কি যে মানুষের পাশে থেকে মানুষের ভালোবাসা দুঃখ সুখে মানুষকে বাসে ভালো অন্ধকারের বুকে দেখো আলো, মানুষকে বাসে ভালো অন্ধকারের বুকে দেখো হাজার তারায় আরে বাহ বাহ বাহ, মল্লিকা যে এত ভালো গান গাইতে পারে তা তো আগে জানা ছিল না। আর মুকুন্দবাবুর ছেলে যে এত বড় গানের সমাজদার, সেটা বোধ হয় এখানে কারো জানা ছিল না। তাই না? হ্যাঁ, তাহলে আমার সম্পর্কে তোমাদের ধারণাটা কি? যারা বাবার পয়সা খেয়ে ক্যাপ্টানি করে বেড়ায় তাদের সম্বন্ধে আমাদের ভাববার সময় নেই। মানে মল্লিকা, তুই মুকুন্দবাবুর ছেলেকে এভাবে অপমান করে কথা বলিস? যার নামটা তার বাবার নামের সঙ্গে সবসময় লেজের মতো ঝুলতে থাকে, তার নিজস্ব মান সম্মানের কোনো মাপকাঠি থাকতে পারে না। কাকা অন্যের সর্বনাশ করার ক্ষমতাটা কিন্তু সলা আনায় থাকে। তুমি জমির ব্যাপারে পুলিশের কাছে নালিশ জানিয়েছো কেন সেটা আমি জানতে চাই। আমি বলছি, ওই জায়গা দিদি কিছুতেই বিক্রি করবে না। তোর সাথে কথা বলতে শুরু করলাম, তো দিদির সাথে কথা বলতে এসেছি। একই কথা যাদের বারবার বলতে হয় তাদের আমি ভদ্রলোক বলে মনে করি না, আর তাদের সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাধে। এরপর আমাদের কাছ থেকে কোনো ভদ্র ব্যাপার আশা করো না মল্লিকা। কাকের গলা থেকে কেউ কোনোদিন কোকিলের ডাকে আশা করে না। নামাবলি গাইলে নাকের ডাকে চশমা পড়লে একটা বদরকে কেউ বিদ্যাসাগর বলে ভুল করবে না। বসবাস করতে গেলে তোমার কথা মতো চলতে হবে, তাই আজ আমি তোমাকে শেষ পারার মতো বলতে তার চাই। আগে মল্লিকার শেষ কথা শুনে যান। এই মল্লিকা কোনোদিন কোনো হুমকির কাছে মাথা নামায়নি, আর নামাবেও না। জমি যদি আমাদের হাতের মুঠে না আসে, নিজের বাড়িতে উচ্ছেদ করে ছাড়বো। কোনো থানা পুলিশ তোমাদের বাঁচাতে পারবে না। কথাটা মনে রেখো। মানিকবাবু, মানিকবাবু, শোন মল্লিকা, যে বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে অতগুলো টাকা আমি ছেলে খেলা হতে দেব না। এ বাড়িতে বাস করতে হলে ওই জমি তোকে বেচতেই হবে। না কাকা, আমার কথা তুমি বলো না। বাবা মারা যাবার পর তোমার স্নেহ ভালোবাসা নিয়ে সব কথা বলতে চেয়েছে। তুমি আমাকে বাবার আদর্শ নিয়ে পথ চলার প্রেরণা দাও কাকা, পথ চলার প্রেরণা দাও। তাহলে এই তো শেষ কথা। জানি না, জানি না এর শেষ কথাই সত্যি আমি জানি না। বাবা চলে যাওয়ার পর নিঃসীম অন্ধকারে তুমি তুমি একমাত্র আলোর রেখা। তোমার সেই আলোর পথে চলতে গিয়ে বাবা স্মৃতির আকাশটাকে আমি কিছুতেই কালো করে দিতে পারবো না কাকা। আমায় তুমি ক্ষমা করো কাকা। তোমার মল্লিকাকে তুমি
কিছুতেই এ বাড়িতে থাকতে দেবো না। বললে বাবা বাড়িটা কিন্তু এখনো জেঠামশাই নামে আছে, তাই বেশি বাড়াবাড়ি করলে দিদি হয়তো একদিন তোমাকে সামনে দরজাটা দেখিয়ে দেবে। কথাটা মনে রেখো। কন্যা, তোমার ছেলেই যে খসপত্র বিভীষণ হয়ে নিজের বলে গোল পাচ্ছে না জামাইবাবু। চুপ কর। ওই মেয়েটাই আমার ছেলেটার মাথাটা খেয়েছে। তুই একটা কথা শোন। হ্যাঁ বল। আমার বিষয় সম্পত্তির অধিকার থেকে যে আমাকে বঞ্চিত করতে চায়, আমি তার সর্বনাশ করে ছাড়বো। আর তুই যদি আমাকে সাহায্য না করিস তো ওখানে বিদে হ। কি না, 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 না। এই বোঝা ভেতরে রেখে আমি তোমার অশান্তির বোঝাটা মাথায় তুলে দিলাম। তাই নাকি? গীতায় শ্রী ভগবান বলেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই বাসুর